এই মোমেন সাহেব ছিল এবং এই মোমেন সাহেব ভারতের সবকিছু লিখিতভাবে দিয়ে আসলো, আমাদের জন্য কি নিয়ে আসলো, এর মধ্যে নাকি একটা কু করতে চাইছে। তা এই যে পররাষ্ট্রমন্ত্রী, আমি সরকারকে অনুরোধ করব যে এরা যে কোনোভাবে স্লিপ কেটে দেশের বাইরে না যান, এদের বিচার করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বাসায় ওই যখন ফ্রিজ ভাঙা হয়েছে তখন পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ পেয়েছে, তো ওই লোক নাকি চিৎকার করে কাঁদতেছিল, আমার বাচ্চা কাচ্চারা কতদিন ধরে একটা ইলিশ মাছ খাই দিয়েছে, আমি দিতে পারি নাই। আমার প্রধানমন্ত্রীর বাসায় এত ইলিশ মাছ। আমাদের দেশের এমপি থেকে চেয়ারম্যানের পয়সা এখন বেশি হয়েছে, উপজেলা চেয়ারম্যানের পয়সা বেশি হয়েছে। আবার দেখেন আমাদের ঢাকা শহরে এমপি থেকে কাউন্সিলরের টাকা বেশি হয়েছে। এই কোটি কোটি টাকা ওরা বানাইলো কই থেকে? এগুলির একটা যদি পরিবর্তন না আসে, এই পুলিশই সবচেয়ে কোটি কোটি পুলিশ আর নির্বাচন, স্থানীয় সরকার, এরা মিললে আমাদের দেশটাকে ধ্বংস করে। রাজনৈতিক দলগুলোর সংস্কার অনেকটা নির্ভর করে রাষ্ট্র কাঠামোতে সংস্কারের উপরে প্রভাব পড়ে অনেকটা। এই রাষ্ট্র কাঠামো আবার রাজনীতির দলেরও কিন্তু কিছু দায়িত্ব থাকে, এটাকে আবার পাশ কাটে গেলে তো হবে না। আমি ব্যক্তিগত ইস মাই ওন ওপিনিয়ন যে আমার দলের তো একটা ইশতেহার আমি নির্বাচনের সময় দিই, তাহলে আমি এই ইশতেহার দিয়েই কিন্তু নির্বাচনে যাই, তাহলে এটা বুঝতে হবে যে ইশতেহারটাই সব। এর মধ্যে কিছু মেরিট ডিমেরিট থাকতে পারে, ইশতেহারের উপরে নির্ভর করে আগামী দিনে রাজনীতি, দেশ পরিচালনা কি হবে, আমি আমার জাতীয় বাড়ি আমি কি করব, সেখানে ইশতেহারটা সবচেয়ে বড়। তাই সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব অনেক থাকে একটা দলের। তারপর তো রাস্তার কাঠামো পরিবর্তন করবে, যেরকম এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা দল এখন মাঠে রয়ে, যে আইনের ব্যাপারে আমি বলি যে জনগণের নিরাপত্তা, ডক্ট্রিন অফ নেসেসিটি যেটা বলা হচ্ছে, যে ডক্ট্রিন অফ নেসেসিটি এই আইনের কাঠামোতে নিয়ে এসে আইন করতে হবে। এখানে বিএনপি কখন আসবে বা জাতীয় পার্টি কখন আসবে বা অপরাপর জামাত ইসলাম কবে আসবে বা ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ কবে আসবে, সেটা নিয়ে আমার চিন্তা করলে হবে না। এখন থেকেই মার্চ করতে হবে যে আমি বিএনপি নির্বাচনের পর আমি এটা করবো না, এখনই করতে হবে। একটা পরিবর্তন দরকার দেশের, কারণ গুপ্তি মেরে এই যে কিম মোমেন যিনি বসে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সচিব, যেভাবে বক্তব্য দিত আমি টিভিতে দেখতাম, ও মন্ত্রীর থেকে বেশি ভারতের পক্ষে বক্তব্য দিত। এবং যখন সাবেক প্রধানমন্ত্রী ভারতে গেল, করিডোর ট্রানজিট এগুলি করে আসলো, উনি কিন্তু ছিল, কোনো পররাষ্ট্রমন্ত্রী যায় নাই। আপনি খেয়াল আছে কিনা আমি জানি না, আমার স্পষ্ট খেয়াল আছে এই মোমেন সাহেব ছিল এবং এই মোমেন সাহেব ভারতের সবকিছু লিখিতভাবে দিয়ে আসলো, আমাদের জন্য কি নিয়ে আসলো, এর মধ্যে নাকি একটা কু করতে চাইছে। তা এই যে পররাষ্ট্রমন্ত্রী, আমি সরকারকে অনুরোধ করব যে এরা যে কোনোভাবে স্লিপ কেটে দেশের বাইরে না যান, এদের বিচার করতে হবে। এরাই সবচেয়ে বড়, এরা শেখ হাসিনাকে স্বৈরাচার বানাইছে। এই পুলিশ বলেন, এই স্থানীয় সরকার বলেন, এই সচিব বলেন, এই শিক্ষক বলেন। শিক্ষকের ব্যাপারে ডক্টর স্যার আমার অত্যন্ত ভালো কথা বলছে যে শিক্ষকদের জোর করে কেন আপনারা পদত্যাগ করেছেন। শিক্ষকরা, আমি আমার ডিউ টু মাই রেসপেক্ট, আমার শিক্ষকের প্রতি অনেক শ্রদ্ধা আছে, কিন্তু শিক্ষকরাই তো এই ছেলের আন্দোলনের বাধা দিচ্ছে। কেন শিক্ষকের বিরুদ্ধে ছাত্র কথা বলতে সাহস পায়? আমি বলবো না প্রধান শিক্ষকের তার ক্ষমতা নিয়ে নেওয়া দরকার না, আমি এটা বলবো না, কিন্তু এটা তো হয়েছে যে শিক্ষকরা ছাত্রীদেরকে আটকিয়েছে। আমি ইউটিউবে দেখি শিক্ষক পড়াচ্ছে জয় বাংলা স্লোগান, এই যে শিক্ষক পড়াচ্ছে, আমি ইউটিউবে দেখলাম গত কয়েকদিন আগে। তো শিক্ষকের দায়িত্ব কি জয় বাংলার স্লোগান দেওয়া ক্লাসরুমে? এই যে এটা মানে দেশটা একটা দলীয় সরকারের, রাষ্ট্র এবং একটা সরকার এবং দলীয় একটা দল মিলে একটা রাষ্ট্র পরিচালনা হয়েছে। এটা কি হয় নাকি ভাই? এটা কি সম্ভব? এভাবে কি মেনে নেওয়া যায়? ও শিক্ষকরা তো শিক্ষক, আমাদের পরম শ্রদ্ধনীয় শিক্ষক, এরা কিভাবে এই কাজগুলি করলো? এখন ভাই আপনি তো ব্যবসায়িক প্রতিনিধি, আই এম সরি টু সে, বানের ফায়দা লুটছেন চাল ব্যবসায়ীরা। এই যে বানের ফায়দা চাল ব্যবসায়ী, এই সিন্ডিকেট কখনো ভাঙলো না। এই সিন্ডিকেটের যন্ত্রণা কি আমরা থাকতে পারব না দেশে? এত সরকার পরিচালক শেখ হাসিনার কোন অস্তিত্ব নাই, তারপর সিন্ডিকেট কেমনে থাকে? আপনি তো ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি। এখানে যে জিনিসটা হয়েছে জি বলেন, যে
ব্যবসায়ীরা তারা দায়িত্ব পালন করেছে এবং যেটা বললেন যে সেটা অসাধু ব্যবসায়ী, সেটা আমাদের সাথে না। না, 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 এই কথা কে আপনি পাশ কাটায় গেলে চলবে না। বারে বারে আমরা বিরোধিতা অসাধু ব্যবসা আপনার ধরতেই বিরোধী করছি, কিন্তু এখানে ব্যবসায়ীরা এবার যে একতাবদ্ধ হয়ে যে সার্ভিসটা দিয়েছে এবং বিশেষ করে আপনার এই যে বানভাসির সময় যেটা কাজ করেছে, সত্যি কথা এটা ভালো কাজ করেছে। না, ব্যবসায়ীরা ত্রাণ দিছে, আমিও সম্মান করি, তাই, তাই, বাট দিয়েছে। ওইটা তো আর আরেক দুই একজনের সাবজেক্ট। জন্য ঢালাইভাবে এটা আপনি করে- ব্যবসায়ীরা দুই একজনের জন্য আপনার ঢালাইভাবে এটা বলা আপনি উচিত। ফায়দা লুটছে, চালের জি। দাম বেড়ে গেছে, জি। কয়দিন পর আবার জিনিসপত্রের দাম বাড়বে, না, না। আপনি বলবেন আমি ব্যবসায়ী শীর্ষ সংগঠনের একজন, আমি ডিরেক্টর, বাট আপনার সিন্ডিকেট ব্যবসায়ীরা তারা কাজ করে যাচ্ছে, আর আপনি বললেন যে ভাই এটা আমার দায়িত্ব না, অসৎ ব্যবসায়ীরা, আপনি দেখেন অসৎ যে ব্যবসায়ী খুঁজে বেড়ে এখন কি সিন্ডিকেটের আওয়ামী লীগের পক্ষে ব্যবসায়ী আছে কেউ নাকি? নাই। এখন এখন সিন্ডিকেটের আওয়ামী লীগের পক্ষে ব্যবসায়ী নাই। না পাই, এখন যে আমি জিনিস আপনাদের আছে, সম্মানের যারা সাথে পুরনো বলছি, ব্যবসায়ী তাদের আছে। আপনারা এপিসিসি ঘুষান, আমি একটা সংগঠনের সভাপতি ছিলাম, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। আমি টুটং নির্বাচনের পর এসটিও রুল অনুযায়ী আমি ছেড়ে দিছি। আবার পরবর্তীতে যারা আছে যাইবে, বিশ্বাস করবেন, 4 টাইম তারা নির্বাচনই করে 9 বছর, ওরা ডাইরেক্ট বলছে কিসের নির্বাচন। এই যে কুক্ষিগত মানসিকতা, কাগজের দাম বাড়ছে, কাগজের দাম যেটা 1800 টাকা রিম ওটা হয়েছে 3200 টাকা, যেটা 1000 টাকা রিম ওটা হয়েছে 500 টাকা। কি দীপুমুনি নাকি মাইন করব প্রতিবাদ করলে? কোন সংগঠন যদি সরকারের সাথে লেজুর ভিত্তি করে, তাহলে ওই সংগঠন আর সংগঠন দেখেন। আপনি এপিসিসি তাই করছে, আমার পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি সরকারের সংগঠনের সাথে সরকারের মধ্যে সাথে লিয়াজু মেনটেন করছে। এই লিয়াজু মেনটেন করলে তো আর যা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ হবে না। তার জন্য বলবো প্রতিটা ক্ষেত্রে সংস্কার, যে বললেন না, আমি এই কোনো কারণেই কম্প্রোমাইজ করা বলেছি চলবে যে না। যে সংস্কার আপনার আমাদের মঞ্চ সর্বোচ্চ সংগঠন যেটা বেশি এখানে বেশি প্রয়োজন, প্রতিটা সংগঠনের সংস্কার প্রয়োজন, আমি নিজে বলেছি। জি, এই ব্যাপারে হয়েছে দেখেন না, এই যে লুট করছে, এই যে লুট করে নিয়ে যাচ্ছে, যে এই বন্যার সময় মানুষের টাকা পয়সা নাই, মানুষ প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে, তার বেতন তো বাড়েনি ভাই। আমরা তো এখানে সবাই অবস্থানগত ভালো ভালো অবস্থা আছে, কিন্তু গরিবের দিকে তাকাইবেন না। ওই যে আমার কিছুক্ষণ আগে আমার ওয়াইফ বললো, সাবেক প্রধানমন্ত্রীর বাসায় ওই যখন ফ্রিজ ভাঙা হয়েছে, তখন পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ পেয়েছে, তো ওই লোক নাকি চিৎকার করে কাটতেছিল, আমার বাচ্চা কাচ্চারা কতদিন ধরে একটা ইলিশ মাছ খাই দিতে, আমি দিতে পারি নাই, আমার প্রধানমন্ত্রীর বাসায় এত ইলিশ মাছ। অথচ আমরা বড় বড় কথা বলি, এখানে বেরিয়ে আসতে হবে না, আমাদের বেরিয়ে আসা উচিত ভাই। আমরা যদি বেরিয়ে না আসি, তাইলে ওই যে নতুন বাংলাদেশ গড়ার যে উদ্যোগ, সেই উদ্যোগ দুলিশ্বাস হবে না, এই কারণে আপনিও যে সংগঠনে আছেন, আপনি দূরে ছিলেন, আপনারও তো ওখানে তারা 6 বছর 8 বছর আছে, সেগুলো তো আপনার প্রতিবাদ করা তো। হ্যাঁ, তাই তো। প্রতিবাদ, তাহলে তো আইনগর ইজ কমপ্লিট, হ্যাঁ, তাইলে প্রতিবাদ করব, তাহলে আইনগরে চলে যাবো, তাহলে তো সরাসরি সরকারের সাথে। ভাই এটা বলেন, আইনগরের কথা কি ভুলে গেছেন ভাই? আইনগরের কথা, জেলের থেকে বেশি, জেল তো বহুবার কাটছি, আইনগর নাকি তার থেকে 1000 গুণ ডেঞ্জারাস। তাহলে ওই আইনগরে যাওয়ার কার শখ লাগে ভাই? এখন কথা বলছেন 2014-তে আমি প্রতিবাদ করছি ভাই, 2014-তে আমি প্রতিবাদ করছিলাম, হুসেন মোহাম্মদ এরশাদকে মেডিকেলে নিয়ে গেছে, আমার বাসায় আমার বোনের হাজবেন্ড আর্মি সচিব ছিল, এখন বলতে পারি নির্দ্বিধায়, আমার বোনের হাজবেন্ড আর্মি সচিব ছিল, ডাইরেক্ট আমার ফোন করছে, ভাই যে তুমি যাই থাকো, 5 জানুয়ারি নির্বাচনের 10 দিন পর তুমি দেশে আসবা, তুমি সরে যাও। কেন? আমি জানি না তুমি সরে যাও, তুমি আজকে কি করছো? আমি রুল আমিন হাওলাদার সাহেবের বাসায় গিয়ে আমি প্রতিবাদ করছিলাম যে এরশাদ সাহেব কেন আজকে সিএম এসেছে, কি কারণে থাকবে, কোন কারণে থাকবে? সেই কারণে আমার বাসায় রাত্রেবেলা 12টার পর প্রথম র্যাব 10-এর থেকে মেজর ফোন করলো, তারপর ফোন করলো, ধরলো সিও, বললো কোথায় আছেন? আমি বললাম আজকে তো 14ই ডিসেম্বর বা 13 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, এই কারণে আমি জিএম কাদের স্যারের বাসায় আছি, আমি কালকে আসবো। মানে 5 কাটে গেলাম, আমার বোনের হাজবেন্ড কিন্তু বলছিল টেলিফোন বন্ধ করে দাও। তারপর আমি পালিয়ে গেলাম, আমাদের পুরান ঢাকার বাসায় 11 গাড়ি র্যাব গেছে ক্রস ফায়ার দেওয়ার জন্য। আমাদের দলের লোকই জড়িত এটার সাথে, শুধু সরকার না। এই যে ঘটনাগুলি ঘটছে, মানুষ কিভাবে স্বাধীনভাবে করে দেয়। এই যে নদী কমিশনের কথা বলতেছে, এই যে বন্যা আসছে, টিপার মুখে বাদে গিয়ে এরশাদ যায় নাই, মহুয়া নদী, ওই নদীর প্রতিবাদে আমরা লং মার্চ করি নাই, তিস্তাবাতের ব্যাপার, তিস্তাবাতের বিরুদ্ধে আমরা কি জাতীয় পার্টি, আমরা হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে আমরা লং মার্চ করি নাই? পুলিশের সংস্কারের কথা আপনি নিজে বলেছেন, নাম পাল্টানোর কথা বলেছেন, নাম পাল্টালেই কি আসলে পুলিশ সংস্কার? না, পুলিশে এক নাম পাল্টাইলে কি হবে, যেরকম শেরিফ বা একটা ধর্মীয় একটা ভালো একটা সিমটম দিয়ে একটা নাম রাখাটা, কারণ পুলিশকে আমরা বলতো পলাইট, ওতে ওবিডিয়েন্ট,
আরে বাপ রে বাপ, যে শিক্ষা দিছে পুলিশ, ওই যে উনি বললো পুলিশ চাকরি চাইলেও পুলিশ আর আসতে পারবে না, যে ট্রমাতে তারা ভুগতেছে। তারপর আজকে পত্রিকায় দেখলাম যে জাতিসংঘ একটা তদন্ত দল প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার করবে, তারা একটা অবস্থানে আসবে আর কি। তাই ওদের দেশে পুলিশ আর এই দেশে পুলিশের তো মানে হাজার পার্থক্য। এখন আপনার এই যে পুলিশ, এই পুলিশের ওসি থেকে আরম্ভ করা আর সেকেন্ড অফিসার থেকে আরম্ভ করে যারা আছে আপনার তদন্ত, প্রত্যেকে টাকা 4-5টা করে বাড়ি ফ্ল্যাট আছে, এগুলি আমাদের সাধারণ জনগণের টাকা খাইছে। আবার দেখেন আমাদের দেশের এমপি থেকে চেয়ারম্যানের পয়সা এখন বেশি হয়েছে, উপজেলা চেয়ারম্যানের পয়সা বেশি হয়েছে। আবার দেখেন আমাদের ঢাকা শহরে এমপি থেকে কাউন্সিলরের টাকা বেশি হয়েছে। এই কোটি কোটি টাকা ওরা বানাইলো কই থেকে? এগুলির একটা যদি পরিবর্তন না আসে, এই পুলিশই সবচেয়ে কোটি কোটি পুলিশ আর নির্বাচন, স্থানীয় সরকার, এরা মিললে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা শেষ করবো আলোচনা, হাতে দায়িত্ব আছে। এটা জিএম কাদের, তো জিএম কাদের ব্যাপারে একটা বারবার কথা বলা হচ্ছে যে জিএম কাদের সংবাদ সম্মেলন করছে, উনি কিন্তু জাপার গলা ফাঁস লাগে নির্বাচনে লাগছে। আমি ছিলাম প্রত্যক্ষ সাক্ষী, আমি আবার ক্যান্ডিডেটও ছিলাম। জিএম কাদের কিন্তু বলছে বারবার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা পঞ্চদশ সংশোধনের পক্ষে 2010 সালে ভোট দিয়েও এবার সংশোধন বাতিল চাই। আবার জিএম কাদের এটাও বলছিল 12 নভেম্বরে যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন সংবিধান অনুযায়ী আইন কানুন ঠিক আছে, কিন্তু ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে। বর্তমান বাস্তবতায় কেউ চাইলেও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। আমরা তো বলছি, আমরা বলি 17 তারিখে আমি ছিলাম, ডিজিএফ এর লোক জিএম কাদের রুমে বসা ছিল। এখন তো সাহস পাই বলতে, আমি নিজে দেখছি। আমি খালি ভদ্রলোকের নাম বলতে চাই না, সিঁড়ির থেকে আরম্ভ করা। এখন আপনার বলতে ইচ্ছা করে তোমরা নিয়ে এসছো না, আমাদের দলের কেউ না কেউ দুষ্টামি করছে। জিএম কাদের চাইছিল, পারে নাই আমাদের দলের ভিতরকার লোক নেতাদের কারণে। তা আমি এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে, এই নেতাদেরকে চিহ্নিত করতে হবে।